নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেইনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। আজকে ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামাত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। আমি চেয়ারগুলো খালি দেখে বলতেছি, মানে স্পিকার বক্তৃতা দিচ্ছি, ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্ব এবং মব সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার কার নামে লোন দিয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে। মানে স্পিকার, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে মাননীয় বিরোধী দল জামাত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে, ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমরা মানে বিরোধী দলীয় নেতার এবং জামাত ইসলামের দুঃখ বুঝবো না। মানে স্পিকার, ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে নিজারে। এটা 19বিংশ শতাব্দীর একটা বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। তার আরো কয়েকটা লাইন আছে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শোনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। আমাদের এখানে কবি বেশি আছে মানুষ। তো এখন বটম আপ করি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল। মানে স্পিকার, ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে 81%, 92% বোধহয় একটা গ্রুপের। তারা যেভাবে বললেন, আমি জানি না খতিয়ান, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, দয়া করে আপনারা না বললে খুশি হবে, আপনাদের বলার সময় আমরা বলি নাই। আর শেয়ার হোল্ডিং এর যারা মালিক, তাদের কাছে মাননীয় বিরোধী দলের নেতা নোটিশেই বলেছেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, এখন কারা কত পার্সেন্ট শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন, প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না,
জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলামের এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন, বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। মানে স্পিকার, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি। মানে স্পিকার, সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দিয়ে হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে। এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। মানে স্পিকার, এখানে আরডিএস নামে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল, না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মানে স্পিকার, মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্ট 2024 পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নেই। তবে একজন নারী ভোটারের কথা তো বললাম। ভোটের আগে আমরা প্রায় সময় দেখছি, মানে স্পিকার, আমরা তো লেজিটিমেট গভর্নমেন্ট, ভোট টুট পেয়ে জনগণ আমাদেরকে এখানে বসিয়েছে, কিন্তু ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম, মানে স্পিকার, প্রচারণার মাধ্যমে। তা আমরা এখনো মনে করছি বিরোধী দলের ভূমিকা পালন করুক। তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মানে স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। এখন ইসলামী ব্যাংকের আমি কয়েকটা আইনের কথা পরে বলবো, এখন বলছি না। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে কি হবে সেটা আইনে বলা আছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন অনুসারে সেকশন 45, 46, 47 এবং লাস্টে 57-এ এই কথাগুলো বলা আছে। না, আমি অর্থমন্ত্রী বলছি যে আইন উনি বলবেন, তা আমার একটু অভ্যাস খারাপ বলে আগে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় জনস্বার্থে মুদ্রানীতি এবং ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য কোনো ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থে পরিপন্থী এবং ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেওয়ার এখতিয়ার রাখে এবং ব্যাংক কোম্পানিগুলো, সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে। ব্যাংক কোম্পানির পরিচালক, সেকশন 46,
ইত্যাদির অপসারণ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, চেয়ারম্যান থেকে বোর্ড অফ ডাইরেক্টরস সবার। তারপরে আপনার 49-এ বাংলাদেশ ব্যাংকের অধিকতর ক্ষমতা আছে, 47-এ পরিচালনা পরিষদ বাতিলের ক্ষমতা আছে। বিস্তারিত পড়লে আমার ওই 15 মিনিটে কোলাবে না, সেই জন্য বলবো না। এই পরিষদ বাতিল করা এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দেশনা দেয়া, এগুলো সব বাংলাদেশ ব্যাংকের ইখতিয়ার, ব্যাংক কোম্পানি আইন। তাইলে আগে আইন পরিবর্তন করেন, বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে তারপর আপনারা এই আলোচনায় আসেন। অন্যথায় রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে দেশের স্বার্থে, ব্যাংকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত কার্যক্রম তারা চালু করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা তদন্তের কথা বলছেন, তদন্ত করার জন্যই তো। যদি এখন বলি আপনারা 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মাননীয় স্পিকার। এখন লান্তাবুর গ্রুপকে হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত ব্যাংকের থেকে করিয়েছে, সেগুলোরও তদন্ত হবে মাননীয় স্পিকার। রেকর্ড আছে, এগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই আরডিএস প্রকল্প থেকে, এলসির এগেনস্টে লোন দেয়া থেকে, এই যে গ্রুপের কথা বললাম, নামও তো মনে নাই, লান্তাপুর না কি যেন, লান্তাবুর, এরা, এগুলো তদন্ত হবে। এই তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদেরকে চক্রচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। শুধু তাই না, 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী লোক, এবং তাদেরকে কনফার্ম করা হয়েছে 50%, আর 50% করার তালে আছে, তদন্ত হলে আর পারবে না। 13,000 প্রমোশন দেওয়া হয়েছে, যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2টা-3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। এই নিয়মগুলো তো হয়েছে মাননীয় স্পিকার, ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। তো সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো কারো নাম ওখানে চলে আসতে পারে। এই তদন্ত হোক, টাকা কোথায় সরানো হয়েছে সেটা তদন্ত হোক। যেহেতু দাবি করা হয়েছে যে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা পাচার করার যে অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব করা হোক। যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলোও তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্ব এবং মব সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার কার নামে লোন দিয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এখন সেই জন্যই বলছিলাম, কি যাতনা বিষয়ে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে নিজারে। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎ পথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। মাননীয় স্পিকার, শুধুমাত্র একজন চেয়ারম্যান নিয়োগকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে তার প্রত্যুত্তরে বলা হয়েছে এই অফিসারের, এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি,
কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। এখনো পর্যন্ত তো সে প্রিজাম্পশন অফ ইনোসেন্স নীতি অনুসারে তার বেনিফিটটা পাবে, যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিমাম অফ দি ইকুইটি। তারা যেগুলো বলছে, তারা যদি ক্লিন হ্যান্ডে থাকে তাহলে তারাও তদন্তের ফেস করুক। মাননীয় স্পিকার, যাদেরকে আজকে ব্যাংক কর্মচারীদেরকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কলম বিরতির নামে জবরদস্তিমূলক ব্যাংকে যেয়ে বাধা দেওয়া হচ্ছে, আমাদের কাছে তো ভিডিও আছে। আমরা যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি, আমাদের কাছে সমস্ত কিছু রাখতে হয়। এই সমস্ত তদন্ত ভিডিও সহ অডিও সহ সবকিছু আছে। মাননীয় বিরোধী দলীয় নেতা এক জায়গায় বক্তৃতা দিয়ে বলেছেন তার বুকের উপর দিয়ে যাবে, যদি টিয়ার গ্যাস গুলি করতে হয় আমার উপর দিয়ে যাবে, আমি গ্রাহকের সেবা নিশ্চিত করব। গ্যারান্টেড মাননীয় বিরোধী দলীয় নেতা, গ্রাহকদের আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হবে। আজকে ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামাত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। আমি চেয়ারগুলো খালি দেখে বলতেছি মাননীয় স্পিকার। তবে এখানে একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটরি অথরিটি অব দি ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংক, তার যথেষ্ট ক্ষমতা আছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা দিয়ে আছে, সেই জন্য সেভাবে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এক সেকেন্ড। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বিরোধী দলের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। খুব ভালো হয় আপনি যদি 8 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট? আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন। আমি বলতে থাকি, আপনি যখন থামায় দিবেন আমি থেমে যাব। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট? আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন। আমি বলতে থাকি, আপনি যখন থামায় দিবেন আমি থেমে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নোটিশটি উত্থাপন করেছিলাম জনস্বার্থে। বক্তব্য সবাই যখন দেয় জনস্বার্থেই দেয়। আমরা বিরোধী দলের পক্ষ থেকে পর্যন্ত 4 জন কথা বলেছেন, বা 5 জন আমি এখন বলছি। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই আমি। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কইর তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন, এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত,
এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফেসিস্টার। উনি কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কথা বলেছেন। 10,000 কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সামান্য কোনো নিয়ম নীতি মানা হয়নি, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই ব্যাংকের সমস্ত অতীত ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি ভালোই বলছেন, কিছু কিছুটা অস্পষ্টতা আমার কাছে মনে হয় যে তিনি বলতে কাকে আপনি মিন করছেন, আর যেই আমলে এভাবে নিয়োগে বৈষম্য করা হয়েছে, অবৈধভাবে নিয়োগ আমি দেওয়া দুইটাই হয়েছে, clear করছি। সেটা কি ফ্যাসিস্ট আমলে নাকি হ্যাঁ, fascist ইন্টারিম সরকারের আমলে? এটা fascist ক্লিয়ার আমলে। করে বললে সবাই উপকৃত হবে। জি জি, এটা ফ্যাসিস্ট আমলে, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আর একটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল, যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? এরপরে এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় এই ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটা খুলে দিতেন, এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো, 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো না, এখনো আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানিও হোক, অসুবিধা নাই। আরডিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়।
আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় বিরোধী দলের নেতা আপনাকে ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যা আশঙ্কা করছি সেটা এখন বলতে চাচ্ছি। ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতেই পারে। ব্যাংকের স্বার্থে আসতে হবে, গ্রাহকের স্বার্থে আসতে হবে, মালিকের স্বার্থে আসতে হবে। আমি এই ব্যাংকের একজন মালিক, আমার 10 টাকা মূল্যের একটা শেয়ার আছে। আমি আমার এই শেয়ারের দাবি কখনো ছেড়ে দেব না। আমার এই 10 টাকা মূল্যের শেয়ারের পক্ষে আমি আমার রাইট ধরে রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য যা করা দরকার তাই আমাকে করতে হবে। আমি তার রাজনৈতিক পরিচয় করব না, আমি করব এই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে, একজন মালিক হিসাবে। এইভাবে রাজনৈতিক পরিচয় থাকা কোনো দোষের বিষয় নয়। আর এই ব্যাংকের গ্রাহক শুধু জামাতে ইসলামের মানুষরাই নয়, এই ব্যাংকের গ্রাহক বিএনপির বহু লোক আছেন, আমার পরিচিত লোক আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য ধর্মের আছে। এটা সকলের ব্যাংক। এই ব্যাংক একক কারো না। ওই ব্যাংকের গায়ে লেখা নাই যে এই ব্যাংক এরাই শুধু সুবিধা নেবে, বাকিরা পারবে না, এরাই শুধু গ্রাহক হতে পারবে, বাকিরা পারবে না। এই ধরনের কিছু লেখা নাই। এগুলো হলো বানায়ট বয়ান। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দেওয়া হয়েছে। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি রংপুরের রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায়, ডিরেক্টর থাকা অবস্থায় অনিয়মের 52 লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। তাকে তখন শাস্তি দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর তিনি স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতকারী হওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত এখান থেকে বাধ্য হয়েছেন চলে যেতে। সেই লোকটাকে এনে এখানে বসানো হলো। তিনি যখন ডেপুটি গভর্নর, তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী, এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে। তিনি অসৎ। সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। সরকার অবশ্যই সবকিছু চালাবেন, ক্রেডিট হলেও সরকারের, ডিসক্রেডিট হলেও সরকারের, কিন্তু জনগণের পারসেপশনটা কি এই ব্যাংক নিয়ে, এটা অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে। আমি মনে করি সরকার বিবেচনায় নিলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড। এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে, এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। যারা রিমিটার, তাদের কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে পাঠায় পরিবারের জন্য, দেশবাসীর জন্য, তাদের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। আমি হজের সফরে মাত্র 11 দিনের জন্য গিয়েছিলাম। সেখানে এই ব্যাপারে অনেকের উদ্বেগ, সরাসরি প্রশ্ন শোনার সুযোগ পেয়েছি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। রেমিটেন্স প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, আমাদের মাত্র 2টা সোর্স, একটা রেমিটেন্স, আরেকটা হচ্ছে আরএমজি। আরএমজিও এখন বিভিন্ন চ্যালেঞ্জের ভিতর দিয়ে অতিক্রম করছে। রেমিটেন্সও যদি বিপদে পড়ে যায়,
তাহলে আমাদের দেশের অর্থনীতিটা গিয়ে কোথায় দাঁড়াবে মাননীয় স্পিকার? এই সবগুলোই তো আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা অনুরোধ করব, জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া। এরপরে সরকার সকল নিয়ম কানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। সন্তান তার মায়ের কুলেই তো নিরাপদ। ওরা তো সৎমা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। আমাদের উদ্বেগটা এই জায়গায়। তখন যখন এই সমস্যা দেখা দিয়েছিল, মাত্র 4 দিনে ওখানে 70,000 কোটি টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করে ফেলেছিল। আমরা একটা অনুরোধ জানিয়েছিলাম একজন গ্রাহক হিসাবে, ছোট্ট একজন মালিক হিসাবে, একটু ধৈর্য ধরুন, ব্যাংকটাকে বাঁচতে দিন। থেমে গিয়েছিল। এখন কি বলবো মানুষকে? এখন তো বলার কিছুই খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। কোনো পূর্ব ধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে, ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির 2 চাকার 1 চাকা ব্যাংক আর 1 চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। আমরা আমাদের দেশটাকে সামনে এগিয়ে যাচ্ছে, এটাই দেখতে চাই। আর লেম এক্সকিউজ এবং ব্লেমের যে বিষয়গুলো এখানে চলে আসে, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অলরেডি 5টা ব্যাংকের গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছে। তারা তাদের বিনিয়োগের কোনো রেজাল্ট পাচ্ছে না, তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। আবার যদি সর্ববৃহৎ ব্যাংকের একই বিপর্যয় ঘটে, তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো? মাননীয় স্পিকার, আজান হয়ে গেছে, আমার কথা আমি এখানেই শেষ করলাম। আমি আপনার মাধ্যমে একটা প্রতিকার চাই, ব্যাংকটা বাঁচুক, আমরা এটাই চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা।